আজ আপনাদের সামনে গল্প বলে শোনাব শিবরাম চক্রবর্তীর লেখা মন্টুর মাস্টার। বিএ পাশ করে বসে আছে মিহির। কি করবে কিছু স্থির নেই। এমন সময় দৈনিক আনন্দবাজারে একটা বিজ্ঞাপন দেখল কর্মখালির। কোনো বনেদি গৃহস্থের একমাত্র পুত্রের জন্য একজন বিএ পাস গৃহশিক্ষক চায়। আহার ও বাসস্থান দেয়া হইবে, তাছাড়া বেতন মাসিক 30 টাকা। বিজ্ঞাপনটা পড়েই লাফিয়ে উঠল মিহির। এই রকমই একটা সুযোগ খুঁজছিল সে। খাওয়া থাকাটা অমনিই হবে, তাছাড়া 30 টাকা মাস মাস কিছু বাড়িতেও পাঠাতে পারবে। এমএটাও পড়া হবে সেই সঙ্গে। সিনেমা ফুটবল ম্যাচ দেখার মতো পকেটে খরচারও অভাব হবে না। একবার তার মনে হলো এই বিজ্ঞাপনটা এর আগেও যেন দেখেছে সে। ওই আনন্দবাজারেই, হ্যাঁ, প্রায়ই সে দেখেছে। গত বছরও দেখেছিল। তখনই তার ইচ্ছা হয়েছিল একটা আবেদন করে দেয়, কিন্তু তখনও সে বিএ পাস করেনি। খুব সম্ভব ছেলেটা একটা গবাকান্ত, তাই বেতন ভারী দেখে কেউ এগোলেও ছেলে আবার তার চেয়ে ভারী দেখে পিছিয়ে পড়ে। সে কিন্তু পেছবে না, প্রাণপণে পড়াবে ছেলেটাকে। পড়াতে গিয়ে যদি পাগল হয়ে যেতে হয় তবুও। 30 টাকা কম টাকা নয়। তার জন্য গাধা পিটিয়ে মানুষ করা আর বেশি কথা কি? মানুষ পিটিয়েও গাধা বানানো যায়। ভদ্রলোক কতগুলো টাকা কি মাগনা দিচ্ছেন নাকি? বিকেলেই মিহির সেই ঠিকানায় গেল। বিয়ের সার্টিফিকেটটা সঙ্গেই নিয়ে গেছিল, কিন্তু ভদ্রলোক তা দেখতেই চাইলেন না। কেবল মিহিরকে পর্যবেক্ষণ করলেন আপাদমস্তক। মিহিরই যেন মিহিরের সার্টিফিকেট। মিহির খুশিই হলো এতে। অবশেষে ভদ্রলোক বললেন, তোমার জামাটা একবার খোলো তো বাবু। মিহির ইতস্তত করে, জামা খুলতে হবে কেন? বুঝতে পারে না সে। আপত্তি আছে তোমার? না না, মিহির জামাটা খুলে ফেলে। 30 টাকার জন্য জামা খোলা কেন? যদি জামাই হতে হয় তাতেও রাজি। তুমি এক্সারসাইজ করো? এই একাত্তু। বেশ বেশ। ভদ্রলোককে একটু চিন্তান্বিত দেখা যায়। মিহির ভাবে, এক্সারসাইজ করার অপরাধে চাকরিটা খোয়ালো না তো? নাই বলতো কথাটা, কিন্তু কি করেই বা সে জানবে ভদ্রলোক এক্সারসাইজের ওপর এমন চটা? কিন্তু এও তা ভারী আশ্চর্য। সে গ্র্যাজুয়েট কি না, কোনো বছরে পাশ করেছে, এইসবের কিছুই তিনি জিজ্ঞাসা করছেন না। আর একটা কথা খালি জিজ্ঞাসা করব তোমায়। মিহিরের পকেটের মধ্যে সার্টিফিকেটটা বাগিয়ে ধরে। এইবার বোধ হয় সেই প্রশ্নটা আসবে, আর সে উত্তর দিয়ে চমৎকৃত করে দেবে যে সে বিয়েতে ফার্স্ট ক্লাস উইথ ডিস্টিংশন পেয়েছে। ভদ্রলোক মিহিরকে তার একবার ভালো করে দেখে নিয়ে বললেন, তোমার শরীরটা নেহাত মন্দ নয়। ওজন কত তোমার? ওজন? আকাশ থেকে পড়ে মিহির। অবশেষে কিনা এই প্রশ্ন? তা প্রায় 2 মণের কাছাকাছি। বেশ বেশ, কিছুদিন টিকতে পারবে তুমি, আশা হয়। কি বলিস মন্টু, তোর মাস্টার মশাই কিছুদিন টিকে যাবে, কি মনে হয় তোর? মিহিরের ছাত্র কাছেই দাঁড়িয়েছিল। সে সায় দিল, হ্যাঁ বাবা, এই মাস্টার মশাইয়ের গায়ে অনেক রক্ত আছে। অবশেষে ভদ্রলোক তার রায় প্রকাশ করলেন, কিছুদিন টেকা আসার কথা। বেশ কিছুদিন টেকাটাই হলো আশঙ্কার। যাক, সবই শ্রী ভগবানের হাত। মন্টু বাধা দিয়ে বলল, ভগবানের হাত নয় বাবা, ছাড়। চুপ, কথার উপর কথা কস কেন? কিছু বুদ্ধি শুদ্ধি হলো না তোর? হ্যাঁ দেখো বাবু, পড়াশোনার সঙ্গে এটিকেও একে একে শেখাতে হবে। পিতা মাতা গুরুজনদের কথার উপর কথা বলা, অতিরিক্ত হাসা, এইসব মহৎ দোষ সারাতে হবে এর। বেশ, আজ থেকেই ভর্তি হলে তুমি। 30 টাকা বেতন হলো। মাসের 1 তারিখেই মাইনে পাবে, কিন্তু একটা শর্ত আছে। পুরো 1 মাস না পড়ালে, এমনকি একদিন কম হলেও 1 টাকাও পাবে না। 5 দিন 10 দিন পড়িয়ে অনেক প্রাইভেট টিউটর ছেড়ে চলে গেছি। সেরকম হলে আমি বেতন দিতে পারি না, সে কথা আমি আগেই বলে রাখছি। মন্টু বলল, একজন কেবল 29 দিন পর্যন্ত ছিলেন, আর একটা দিন যদি কোনো রকমে থাকতে পারতেন, কিন্তু কিছুতেই পারলেন না। থাম, তা তোমার জিনিসপত্র সব নিয়ে এসো গে, আজ সন্ধ্যা থেকেই ওকে পড়াবে। মন্টু, যা মাস্টারমশাইয়ের ঘরটা দেখিয়ে দে, আর ছোট্টরামকে বলে দে যে বেতন নিবারকে মাস্টারমশাইয়ের বিছানা পেরে দিতে। আগাগোড়ায় অদ্ভুত ঠিক ছিল মিহিরের, কিন্তু 30 টাকা, একসঙ্গে 30 টাকা মাসের 1 তারিখে পাওয়াটাও কম বিস্ময়ের নয়। চিরকাল মাস গেলে টাকা দিয়েই সে এসেছে। কলেজের টাকা, মেসের টাকা, খবর কাগজওয়ালার টাকা, এই প্রথম সে মাস গেলে নিজের টাকা পাবে। এই অনির্বচনীয় বিস্ময়ের প্রত্যাশার ছোটোখাটো বিস্ময়গুলো সে গা থেকে ঝেড়েই ফেলল। সন্ধ্যার আগেই সে জিনিসপত্র নিয়ে ফিরল। বেশ ঘরখানি দিয়েছে তাকে, ভারী পছন্দ হলো তার।
এমন সাজানো গোছানো ঘরে এর আগে থাকেনি কখনো। একধারে একটা ড্রেসিং টেবিল, পুরনো হোক বেশ পরিষ্কার। একটা ছোট বুককেসও আছে, তার বইগুলি সাজিয়ে রাখলো তাতে। আর একধারে পড়াশোনার টেবিল, তার দুধারে দুটো চেয়ার। বুঝলো এই ঘরেই পড়াতে হবে মন্টুকে। সবচেয়ে সে চমৎকৃত হলো নিজের বিছানাটা দেখে। ঘরের এক পাশে একখানা খাট, তাতেই তার শোবার বিছানা, চমৎকার গদি দেয়া। তার উপরে তোশক, তার উপরে ধপধপ করছে সদ্য পাট ভাঙা বোম্বাই চাদর। ভারী ভদ্রলোকেরা। না না, কেবল ভদ্রলোক বললেই অপমান করাই হবে। যথার্থই এরা মহৎ লোক। সত্যিই খাটে শোবার কল্পনা তার ছিল না। জীবনে কখনো সে গদিমোড়া খাটে শোয়নি। আনন্দের অতি সহ্যে সে তখনই একবার গড়িয়ে নিল বিছানায়। আহ, কি নরম! আজ খুব আরামে ঘুমানো যাবে। খেয়ে দিয়ে সে তো এসেছেই, আজ আর কোনো কাজ নয়। এমনকি মন্টুকে পড়ানোও না, আজ খালি ঘুম, তোফা একটা ঘুম, বেলা 8টা পর্যন্ত। মন্টু এলো বইপত্র নিয়ে। মিহির প্রস্তাব করলো, এসো খাটেই বসেই পড়াই। না স্যার, আমি খাটে বসবো না। মিহির বিস্মিত হলো, কেন? এমন খাট! আপনি মাস্টার মশাই, গুরুজন, আপনার বিছানায় কি পা ঠেকাতে আছে আমার? বাবা বারণ করেছে। ও তাই, তাহলে চলো চেয়ারে বসি গে। ক্ষুণ্ণ মনে সে চেয়ারে গিয়ে বসলো। কিন্তু যাই বলো, বেশ বিছানাটি তোমাদের, ভারী নরম, বেশ আরাম হবে ঘুমিয়ে। দেখি তোমার বই। বিনস। বিনস মানে জানো? মন্টু ঘাড় নাড়ে, তার মানে সে জানে না। বিনস মানে বরবটি, একরকম সবজি তরকারি হয়, আমরা খাই। বিনস দিয়ে একটা সেন্টেন্স করো দেখি, পারবে? মন্টু ঘাড় নেড়ে জানায় হ্যাঁ। তারপর অনেক ভেবে বলে, আই হ্যাড বিন দেয়ার। মীর অত্যন্ত অবাক হয়, এ আবার কি? উফ, এতক্ষণে সে বুঝতে পারলো কেন সব মাস্টার পালিয়ে যায়। গবাকান্ত বলে গবাকান্ত? মরিয়া হয়ে এসে জিজ্ঞাসা করে, তার মানে কি হলো? মন্টুও কম বিস্মিত হয় না। তার মানে তো খুব সোজা স্যার, আপনি বুঝতে পারছেন না? সেখানে আমার বরবটি ছিল, আই হ্যাড বিন দেয়ার, আমার ছিল বরবটি সেখানে, সেইটাই ঘুরিয়ে ভালো বাংলায় হবে, সেখানে আমার। থাম থাম, আর ব্যাখ্যা করে বোঝাতে হবে না তোমাকে। আই হ্যাড বিন দেয়ার মানে আমি সেখানে ছিলাম। মন্টু আকাশ থেকে পড়ে। তবে যে আপনি বললেন বিন মানে বরবটি, তাহলে আমি সেখানে বরবটি ছিলাম বলুন? মিহি সন্দেহ প্রকাশ করে, খুব সম্ভব তাই ছিলে তুমি। বিন আর বিন কি এক জিনিস হলো? বানানের তফাৎ দেখছো না? এ বিন হলো বি ধাতুর ফর্ম। বাধা দিয়ে মন্টু বলল, হ্যাঁ বুঝেছি স্যার, আর বলতে হবে না। অর্থাৎ কি না, এ বিন হলো মৌমাছির চেহারা, বি মানে মৌমাছি, আর ফর্ম মানে চেহারা। আমি জানি। বিস্ময়ে হতবাক মিহির শুধু বলে, জানো তুমি? হ্যাঁ, আজকেই সকালে জেনেছি। আপনি চলে যাবার পর বাবা বললেন তোর নতুন মশাইয়ের বেস ফর্ম, তখনই জেনে নিলাম। মিহির কথাটা ঠিক ধরতে না পেরে বললে, আমার চেহারা মৌমাছির মতো? জানতাম না তো। কিন্তু সে কথা যাক। সে বিনস মানে বরবটি, তাদের সেন্টেন্স হবে এই রকম, পিজেন্টস গ্রো বিনস, অর্থাৎ চাষিরা বরবটি উৎপন্ন করে, বরবটির চাষ করে, বরবটি ফলায়। বুঝলে এবার? মন্টু ঘাড় নেড়ে জানায়, বুঝেছি। অতটা ঘাড় নেড়ো না, ভেঙে যেতে পারে। তোমার তো আর মৌমাছির মতো চেহারা নয় আমার মতন। বেশ বুঝেছো যদি, এরকম আর একটা সেন্টেন্স বানাও দেখি বিনস দিয়ে। অনেকক্ষণ ধরে মন্টুর মুখ নড়ে, কিন্তু মুখ ফুটে কিছু বার হয় না। মীর হতাশ হয়ে বলে, পারলে না? এই ধরো, যেমন আওয়ার কুকস বিনস, আমাদের ঠাকুর বরবটি রাঁধে। এখানে তুমি কুক কথাটার দুরকম ব্যবহার পাচ্ছ, একটা নাউন আর একটা ভার্ব। আচ্ছা, আর একটা সেন্টেন্স করো দেখি। এতক্ষণে এই বিনস ব্যাপারটা বেশ বোধগম্য হয়ে এসেছে মন্টুর। সে এবার চটপট জবাব দেয়, উই আর অল হিউম্যান বিনস। বলো কি? আমরা সবাই মানুষ বরবটি? বরবটি মানুষ? কেন, বাবাকে অনেকবার বলতে শুনেছি যে হিউম্যান বিনস। মাথায় হাত দিয়ে বসে পড়ে মিহির, অর্থাৎ বসে তো সে ছিলই, মাথায় হাতটা দেয় কেবল। দিনের পর দিন, মাসের পর মাস এই ছেলেকেই পড়াতে হবে তাকে। উফ, এই জন্যই মাস্টারটা টিকতে পারে না। কি করে টিকবে? পড়াতে আসে, কুস্তি করতে আসা তো নয়। রোজই যদি এরকম ধস্তাধস্তি করে দুবেলাকে পড়াতে হয়, তাহলেই তো সে গেছে। তাহলে তাকেও পালাতে হবে টিউশনির মায়া ছেড়ে, 30 টাকার মায়া কাটিয়ে নরম আরাম ফেলে। না,
সে কিছুতেই পালাচ্ছে না। একজন 29 দিন পর্যন্ত টিকেছিল, আর একদিন টিকতে পারলেই 30 টাকা পেত, কিন্তু একটা দিনের জন্য 1 টাকাও পেল না। বোধহয় তার কেবল পাগল হতেই বাকি ছিল। পাগল হয়ে যাবার ভয়ে পালিয়েছে। আর একটা দিন পড়াতে পারলেই তো পাগল হয়ে যেত, কিংবা পাগল হয়েই সে পালিয়ে গেছে হয়তো। নইলে 30টা টাকা কোনো সুস্থ মানুষ ছেড়ে যায় কখনো? কি সর্বনাশ, ভাবতে তার সকম্প হয়। সে কিন্তু চাকরিও ছাড়বে না, পাগলও হবে না, তার দৃঢ় প্রতিজ্ঞা। মন্টু যা বলে বলুক, না পড়ে না পড়ুক, বোঝে বুঝুক, না বোঝে না বুঝুক, মন্টুকে সে বই খুলে পড়িয়েই যাবে। এই মাত্র। ওকে নিয়ে মোটেই সে মাথা ঘামাবে না। আর মাথায় যদি না ঘামায়, পাগল হবে কি করে? নির্বিকারভাবে সে পড়াবে, কোনো ভয় নেই তার। তার গবেষণায় বাধা পড়ে। মন্টু হঠাৎ জিজ্ঞাসা করে বসে, বেতন নিবারক বিছানায় এর ইংরেজি কি হবে স্যার? বেতন নিবারক বিছানা আবার কি? সে একটা জিনিস বলুন না, ওর ইংরেজিটা জেনে রাখা দরকার। ওরকম কোনো জিনিস হতেই পারে না। হতে পারে না? কি হয়েছে? আপনি জানেন না তাহলে ওর ইংরেজি? সেই কথা বলুন। ওর ইংরেজি হবে পে সেভিং বেড। মন্টু সন্দেহ প্রকাশ করে, সেভিং মানে তো কামানো। ছোটুর মামাদের চাকর, সে বেতন কামায়। বেতন নিবারকে সই না তো সে। তাকে অনেকবার অনেক করে বলা হয়েছে, কিন্তু কিছুতেই সে সই না। সেই জন্যই তো এই চাকরটা টিকে গেল আমাদের। বাবা ভারী দুঃখ করেন তাই। কী সব হেঁয়ালি বকছে ছেলেটা, মাথা খারাপ নাকি এর? যাক, ওসব ভাববে না সে। সে প্রতিজ্ঞাই করেছে মোটেই মাথা ঘামাবে না এ ব্যাপারে। একবার ঘামাতে আরম্ভ করলে তখন আর থামাতে পারবে না। নির্ঘাত পাগল হতে হবে। আজ আর পড়ানো নয়, অনেক পড়ানো হয়ে গেল। কেবল মাথা কেন, সর্বাঙ্গ ঘেমে উঠেছে তার ধাক্কায়। আজ এই পর্যন্তই থাক। মন্টুকে সে বিদায় দিল। যাক, আজকের মতন ছুটি তোমার। এইবার একটা তোফা নিদ্রা বিছানায়। দুবার বউবাজার আর বাগবাজার করেছেন আজ। অনেক হাঁটা চলা হয়েছে। ঘুমে তার চোখ জড়িয়ে আসছে। আজ রাত্রে সে খাবে না বলেই দিয়েছে। এক বন্ধুর বাড়িতে খাওয়াটা সেরেই এসেছে। ব্যাস, সুইচ অফ করে এখন শুলেই হয়। নরম বিছানায় সর্বাঙ্গ এলিয়ে দিয়ে আরামে মিহিরের চোখ বুজে এলো। আহ, নিদ্রার রাজ্যে সবেমাত্র প্রবেশ করেছে সে। এমন সময় তার মনে সর্বাঙ্গ কে যেন 1000 ছুঁচ বিধিয়ে দিল একসঙ্গে। আর্তনাদ করে মিহির লাফিয়ে উঠল বিছানা ছেড়ে। বাতি জেলে দেখে সর্বনাশ, সমস্ত বিছানায় কাতারে কাতারে ছারপোকা, ছারপোকা আর ছারপোকা। হাজারে হাজারে লাখে লাখে গুণে শেষ করা যায় না, শুধুই ছারপোকা। এতক্ষণে বেতন নিবারক বিছানার মানে সে বুঝতে পারল কেন মাস্টাররা টেকে না। ও বাবা, কেবল ছাত্রই নয়, ছারপোকাও আছে তার সাথে। ঘরে বাইরে যুদ্ধ করে একটা লোক পারবে কেন? তবু যে ভদ্রলোক 29 দিন বুঝিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আর পারলেন না। ছেড়ে পালাতে হলো যাকে, তিনি একজন শহীদ পর্যায়ের সন্দেহ নেই। 30 টাকা মাইনের মাস্টার রেখে বেতন না দিয়েই ছেলে পড়ানো? না, ভদ্রলোক কেবল উদার আর মহৎ নন, বেশ রসিক লোকও বটেন। মায়াদয়া নেই একটু, একেবারে অমায়িক। ভীতিবিহ্বল চোখে সে ছারপোকা বাহিনীর দিকে তাকিয়ে রইল। গুণে শেষ করা যায় না, ও কি মেরে শেষ করা যাবে? আর সারা রাত ধরে যদি ছারপোকায় মারবে তো ঘুমোবে কখন? না, চেয়ারে বসেই আজ কাটাতে হলো গোটা রাতটা। আলো দেখা মাত্র ছারপোকারা আবার মিলিয়ে গেল। মিহির ভাবল, বাপাস, এরা রীতিমতো শিক্ষিত দেখছি। যেমন কুচকাওয়াজ করে এসেছিল তেমনই কুচকাওয়াজ করে চলে গেল। আধুনিক যুদ্ধের কায়দা কানুন সব এদের জানা দেখা যাচ্ছে। কোথায় গেল বেটারা? সদ্য পাট ভাঙা ধবধবে চাদরের এক কোণ তুলে দেখি তোষকের গদির খাঁজে খাঁজে থুক থুক করছে ছারপোকা। অন্যধারেও তাই। আর বেশি সে দেখল না। কি জানি, এখন থেকেই যদি তার মাথা খারাপ হতে থাকে। চেয়ারে গিয়ে বসলো, কিন্তু ভয়ে আলো নিবল না। জানি যদি ব্যাটারা সেখানে এসেও তাকে আক্রমণ করে, বলা যায় না কিছু। পরদিন মন্টুর বাবা জিজ্ঞাসা করলেন, বেশ ঘুম হয়েছিল রাত্রে? খাসা, অমন বিছানায় ঘুম হবে না? বলেন কি আপনি? ভদ্রলোক একটু অবাক হয়ে বললেন, বেশ বেশ, ঘুম হলেই ভালো। জীবনের বিলাসী হলো গিয়ে ঘুম, আর বেসন হলো বেগুনি। না বাবা, তা তোমার ঘুমটা বোধহয় বেশ জমাট, ঘুমিয়ে আয়েস পাও খুব। আগে সে কথা আর বলবেন না। একবার আমি ঘুমিয়ে ঘুমিয়ে পাশের বাড়ি চলে গিয়েছিলাম, কিন্তু মোটেই তা টের পাইনি। বলো কি?
আমাদের বাড়ি বর্ধমানে, শুনেছেন বোধহয়। সেখানে বেজায় মশারি না খাটিয়ে শোবার জো নেই। একদিন পাশের বাড়িতে খুব দরকারে ডেকেছিল আমাকে, কিন্তু ভুলে গেছিলাম কথাটা। যখন শুতে যাচ্ছি তখন মনে পড়ল, কিন্তু অনেক রাত হয়ে গেছে, অত রাত্রে কে যায়। আর দরজা টরজা বন্ধ করে তারা শুয়ে পড়েছে। ততক্ষণ আমি করলাম কি, সে রাত্রে আর মশারি খাটালাম না। পরের দিন সকালে ঘুম ভাঙলো, মশাই বলবো কি, দেখি পাশের বাড়িতেই শুয়ে রয়েছি। দারুণ বিস্মিত হইলেন ভদ্রলোক। কীরকম? মশাই টেনে নিয়ে গিয়েছে মশাই, সেই জন্যই তো মশারি খাটায়নি। রাত বিরেতে অনায়াসে পাশের বাড়ি যাবার ওইটাই সহজ উপায় কি না? ভদ্রলোক বেজায় মুষড়ে পড়লেন, যেন মশাতেই যখন কিছু করতে পারেনি তখন কিসে আর কি করবে তোমার। তুমি দেখছি টিকেই গেলে এখানে। মিহির বলল, আমার কিন্তু একটা নিবেদন, কয়েকটা টাকা আমাকে দিতে হবে আগাম। ছাড় পোকার অর্ডার দেব। ছাড় পোকার অর্ডার? কেন, সে আবার কি হবে? ও, আপনি জানেন না বুঝি? ছাড় পোকার মতো এমন মস্তিষ্কের উপকারী মেমোরি বাড়ানোর মহৌষধি আর নাই। বিলেতে ছাড় পোকার চাষ হয় এই জন্যেই, গাধা ছেলে সব দেশেই আছে তো, তাদের কাজে লাগে। একটু থেমে সে আবার বললে, আমার এক বন্ধু তো এই ব্যবসাতেই লেগে পড়েছে। রেলগাড়ির ফাঁক ফোকর থেকে সব ছাড় পোকা সে টেনে বার করে নেয়। সাগ্রহে ভদ্রলোক প্রশ্ন করলেন, কীরকম কীরকম? বিলেতে ছাড় পোকার চাষ হয়, দাম দিয়ে কেনে লোকে, আমদানি রপ্তানি হয়, তুমি জানো? আমি বেচতে পারি, হাজার হাজার লাখ লাখ যত চাও। বেচুম না, আমিই কিনে নেব, আমার নিজের কাজে লাগবে। ছাড় পোকার রক্ত ব্রেনের ভারী উপকারী একটা ছাড় পোকা ধরে নিয়ে এমনি করে মাথায় টিপে মারতে হয়। এই রকম হাজার হাজার লাখ লাখ ছাড় পোকার রক্তে এক ছটাক ব্রেন, সঙ্গে সঙ্গে ব্রেন। বিএ পাশের সময় আমি নিজে পরীক্ষা করে দেখেছি, সারা বছর ফাঁকি দিয়েছি, ফেল না হয়ে যায়। এমন সময়ে এক বিলেতি কাগজে ছাড় পোকার উপকারিতা পড়া গেল। অমনি সমস্ত বাসা খুঁজে যার বিছানায় যত ছাড় পোকা ছিল সব সদ্ব্যবহার করলাম। পরীক্ষা দেবার তখন মাত্র 3 দিন বাকি। তারপর ফল যা পেলাম নিজের চোখেই দেখুন। আমার কাছেই আছে, বিএ পাস করলাম উইথ ডিস্টিংশন, ফার্স্ট ক্লাস উইথ। কাল থেকেই সে ব্যর্থ হয়েছিল। এখন সুযোগ পেতেই সার্টিফিকেটখানা মন্টুর বাবার মুখের সামনে মেলে ধরল। ভদ্রলোকের চোখ দুই ছানা বড়ার মতো হয়ে উঠল বিস্ময়ে। সত্যি, একটা কথাও মিথ্যে নয়। পাস্ট উইথ ডিস্টিংশন লেখায় রয়েছে বটে। এমন জিনিস ছাড় পোকা কে জানতো গো? পয়সা খরচ করে ছাড় পোকা কিনতে হবে না, তোমার বিছানাতেই রয়েছে হাজার হাজার লাখ লাখ যত চাও। তোমার ভয়ানক ঘুম বলে জানতে পারোনি। এতক্ষণ কেন বলেননি আমায়? অনেকখানি ব্রেন করে ফেলতাম। এবেলা আমার নেমন্তন্ন আছে ভবানীপুরে, এখনই বেরোতে হবে, নইলে এক্ষুনি যাক, দুপুরে ফিরে ওগুলো সদ্ব্যবহার করব। তারপরে পড়াতে বসবো মন্টুকে। মিহির চলে গেল, পিতা পুত্রে চাওয়াচাওয়ি হয়। অবশেষে মন্টুর বাবা বলেন, ছাড় পোকার সঙ্গে যে ব্রেনের সম্বন্ধ আছে, অনেক দিনই এ কথা মনে হয়েছিল আমার। ছাড় পোকার ব্রেনটা একবার ভাব দেখি, অবাক হয়ে যাবি তুই। খুঁজ করে এসে কামড়েছে, তক্ষুনি উঠে দেশলাই জাল, আর পাবি না তাকে। কোথায় যে পালিয়েছে তার পাত্তা নেই। মানুষ যে দেশলাই আবিষ্কার করেছে এ পর্যন্ত ওদের জানা। এটা কি কম ব্রেন? আর এ ব্রেন তো ওদের ওই রক্তেই, কেননা মাথা নেই ওদের, গায়েই ওদের সব ব্রেন। ঠিক বলেছে মিহির। হ্যাঁ বাবা, তারপর ছাড় পোকার সঙ্গে শিক্ষার সম্বন্ধও কম নয়। ছাড় পোকা বিস্তারের সাথে সাথে শিক্ষার বিস্তার বাড়ে। ট্রামে, বাসে, সিনেমায় যেমন ছাড় পোকা বেড়েছে, তেমনই হু হু করে খবরের কাগজের কাটতিও বেড়ে গেছে। এই সেদিন বায়োস্কোপে আমাদের সামনেই 4.5 আনার সিটে একটা কুলি বসেছিল, তোর মনে পড়ে না মন্টু? হ্যাঁ বাবা, সে তো লেখাপড়া কিছুই জানে না। 2 মিনিট বসতে না বসতেই 2 পয়সা খরচা করে একখানা আনন্দবাজার কিনে আনলি সে। এতে শিক্ষা বিস্তার হলো নাকি মন্টু, কি বলিস তুই? হ্যাঁ হ্যাঁ বাবা, চল তবে এক কাজ করি গে, তোর মাস্টারমশাই ফেরার আগে আমরাই ছাড় পোকাগুলোর সদ্ব্যবহার করে ফেলি। ব্রেন তো তারও দরকার, আর আমারও মেমোরিটাও 3 দিন কেমন যেন কমে আসছে। সেদিন শ্যামবাবুকে মনে হলো গোবর্ধন বাবু, মনে হলো হারাধন কান্ত। এ তো কথা নয় রে মন্টু, কি বলিস তুই? হ্যাঁ বাবা,
সন্ধ্যের পরে ফিরল মিহির। কাল সারা রাত ঘুম নেই, তারপর আজ সমস্ত দিন বন্ধুদের আড্ডায় তাস পিটে এতই ক্লান্ত হয়েছে যে ঘুমোতে পারলে বাঁচে। আজ সে আলো জ্বালিয়েই শোবে। আলো দেখে যদি না আসে বেটারা। এখন নম করে মন্টুকে খানিকক্ষণ পড়ালেই ছুটি। মন্টু বই নিয়ে আসতেই গোটা ঘরটা একটা বিশ্রী দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। নতুন ধরনের এসেন্স টেসেন্স মেখেছ নাকি কিছু? ভারী গন্ধ আসছে তোমার গা থেকে, মিহির জিজ্ঞাসা করে। গা নয় স্যার, মাথার থেকে। কিসের গন্ধ? বেজায় খোসবাই দিচ্ছে। ছাড় পোকার। আপনি চলে যাবার পর বাবা আর আমি দুজনে মিলে বেতার নিবারকের যত ছাড় পোকা ছিল সব শেষ করেছি। ছোটরামকেও বলা হয়েছিল, কিন্তু সে বেটা মোটেই বেরেন চায় না। বসে যে বীরেন সে ক্যা কাম। আর একটা ছাড় পোকাও নেই আপনার বিছানায়। হ্যাঁ? সিংহনাদ করে মিহির চেয়ার থেকে ছেড়ে লাফিয়ে উঠে বিছানায় গিয়ে পড়ে। শটান চিটপটাং। মন্টু তো হতভম্ব। দারুণ সেই চিৎকার শুনে মন্টুর বাবা ছুটে আসেন। কি হয়েছে রে মন্টু, কি হলো? ছাড় পোকা নেই শুনে মাস্টার মশাই অজ্ঞান হয়ে গেছি। তা তুই বলতে গেলি কেন? বারণ করলাম না তোকে? অতগুলি ছাড় পোকার ব্রেনের শোক। আমি কি করে জানবো যে উনি অমন করবেন? আমি কিছু বলিনি। উনি কি করে গন্ধ পেলেন উনিই জানেন। মুখে জল ছিটলে জ্ঞান হয় শুনেছি। ছিটবো বাবা? অজ্ঞান অবস্থাতেই মিহিরের গলা থেকে বের হয়, মন্টুর বাবা বললেন, কাজ নেই, জ্ঞান হলে যদি কামড়ে দেয় রে। ওই দেখ বিড়বিড় করছে। মিহির তার শোক সামলে উঠল পরদিন 8:30টায়। ষাঁড়ের মতো সারা রাত এক নাগাড়ে নাক ডাকবার পর।